সো ওকে, সো লেটস স্টার্ট দ্য পোয়েম। আজকে আমরা যে পোয়েমটা নিয়ে ডিসকাস করব সেই পোয়েমটা হচ্ছে ওয়াশিং ডে বাই অ্যান লেটিশিয়া বারবড। সো দিস ইজ দ্য পোয়েম অফ প্রি রোমান্টিক টাইম। দিস ইজ আ প্রি রোমান্টিক পোয়েম, এবং এই পোয়েমটা ডিসকাস করার আগে আই উইল গো ইনটু দ্য ডিটেল অ্যানালিসিস অফ দ্য পোয়েম। ওকে, সো চলো তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে বেসিক ইনফরমেশনটা আমি ডিল করব। এই পোয়েমটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির সিলেবাসে রয়েছে, এবং বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে রয়েছে, এবং অন্যান্য সিলেবাসেও কিন্তু MA তে এই পোয়েমটা থাকে। তো চলো এই পোয়েমটাকে আমরা ইন ডিটেল আলোচনা করব। ওকে, সো দেখা যাক। বেসিক ইনফরমেশন সম্পর্কে আমাদের জানতে হবে যে অ্যাট ফার্স্ট এই অ্যানা লেটিশিয়া বারবড, শি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। উনি কিন্তু ইংল্যান্ডে জন্মেছিলেন 1743 সালে। তার মানে টাইমটা, সেই টাইমটা যে টাইমে উনি জন্মাচ্ছেন, তার মানে সেই টাইম পিরিয়ডটা হচ্ছে কিন্তু ইংলিশ লিটারেচারে আমরা দেখতে পাচ্ছি যে দিস ওয়াজ আ প্রি রোমান্টিক টাইম। দিস ওয়াজ আ প্রি রোমান্টিক টাইম, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এবং এই প্রি রোমান্টিক টাইম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ট্রানজিশনাল এজ অফ ইংলিশ পিরিয়ড। ওকে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য ট্রানজিশনাল এজ অফ ইংলিশ পিরিয়ড। সুতরাং এই যে দিস পোয়েম, দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ ওয়াশিং ডে। দিস ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম, ওয়াশিং ডে। এবং ওয়াশিং ডে বলতে কি বোঝায়, দেখো এই পোয়েমটাতে যেটা রেফার করছে, দিস ইজ আ পার্টিকুলার ডে। ওয়াশিং ডে বলতে যেখানে যেদিন কাপড় ধোয়া হয়, ঠিক আছে? মানে দিস ইজ আ পার্টিকুলার ডে অফ উইমেন্স লেবার, যেখানে উইমেনরা কি করে, যেখানে কাপড় পরিষ্কার করে। এবং এই দিনটাকে নিয়েই এই পোয়েমটাকে কিন্তু লেখা। এই দিনটাকে নিয়েই কিন্তু এই পোয়েমটাকে লেখা। পিরিয়ড কোন টাইমে, দেখো 18th সেঞ্চুরিতে, আমি আগেও বলেছি প্রি রোমান্টিক পিরিয়ড। প্রি রোমান্টিক পিরিয়ডকে কি বলা হয়, যে আর্লি বা ট্রানজিশনাল পোয়েটও বলতে পারি আমরা এই অ্যানা লেটিশিয়া বারবরকে। কেন, তিনি যেমন এজ অফ সেন্সিবিলিটিতে ছিলেন, একই সঙ্গে কিন্তু উনি রোমান্টিক পিরিয়ডেও থাকছেন। মনে রাখবে, রোমান্টিক পিরিয়ডের আগের নাম হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি। এজ অফ সেন্সিবিলিটি, আমরা কি দেখছি, এজ অফ সেন্সিবিলিটি, এজ অফ সেন্সিবিলিটি, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই 1700 থেকে 1745 পর্যন্ত। এবং তারপর আমরা সরি, এজ অফ সেন্সিবিলিটি হচ্ছে 1745 থেকে 1798 পর্যন্ত। ওকে, সো ওয়েট, 1745 থেকে 1798 পর্যন্ত। এবং এই টাইমে, যেহেতু এই টাইমটা একটা টাইম অফ, দেখো হোয়াট ইজ দ্য জ, এই পোয়েমটা মানে জ অফ দ্য পোয়েম ইজ মক হিরোইক পোয়েম। ওকে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশে লেখা, ফর্মটা কি ন্যারেটিভ পোয়েম অর ইউজেস মক হিরোইক পোয়েম। এই পোয়েমটাকে আমরা কি বলতে পারি, ফর্মটাকে কি বলতে পারি, আমরা ফর্মটাকে বলতে পারি দিস ইজ আ মক হিরোইক পোয়েম। দেখো মক হিরোইক পোয়েম বলতে পারি আমরা এটাকে, মক হিরোইক পোয়েম, এটা আমরা বলতে পারি। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, দিস পোয়েম অ্যাকচুয়ালি ডিলস উইথ দ্য এভরিডে ডোমেস্টিক লাইফ। আমি আগেও বলেছি হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম, দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং দ্য থিম অফ দ্য পোয়েম। টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি ওয়াশিং ডে, অ্যান্ড ওয়াশিং ডে অ্যাকচুয়ালি সিগনিফাইজ দ্য ডে অফ উইমেন্স লেবার। ওকে, যে সেদিন একটা দিন যেদিন মহিলারা কি করে, বিভিন্ন তাদের অপরিষ্কার জামাগুলো বা কাপড়গুলো সেগুলো পরিষ্কার করে। এবার দেখো, এটা একটা এভরিডে ডোমেস্টিক লাইফ নিয়ে ডিল করছে, আমরা সেটা বুঝতে পারছি কি নিয়ে ডিল করছে, ডোমেস্টিক লাইফ, প্রতিদিনকার জীবনযাপন নিয়ে ডিল করছে। আবার একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা একটা কি করে, এই যে ওয়াশিং ডে, একটা কাপড় কাচার দিনে কি হয়, ডিসরাপশন হয় সেদিন। একটা ডিসরাপশন বলতে একটা বাধা সৃষ্টি করে কিসের, বিভিন্ন হাউস হোল্ড পিস, চাইল্ডহুড অবজারভেশন অফ ডোমেস্টিক ওয়ার্ক, সেটা আমরা দেখতে পাচ্ছি। হিউমার দেখতে পাচ্ছি, সোশ্যাল কমেন্ট্রি দেখতে পাচ্ছি, মাইল্ড ক্রিটিক অফ দ্য মেল প্রিভিলেজ, অ্যান্ড
ক্লাসিক্যাল এপিক ট্র্যাডিশনস। আমরা দেখতে পাচ্ছি এই পোয়েমটা দেখি, এই পোয়েমের টোনটা হচ্ছে মক হিরোইক টোন। এই পোয়েমটার মেন কথাটা হচ্ছে, খুব ভালো করে এই জায়গায় আমি বলে দিচ্ছি যে পোয়েমটার মেন কথাটা হচ্ছে, এই পোয়েমে আমরা দেখি যে স্টাইলটা হচ্ছে মক হিরোইক। মক হিরোইক মানেটা কি? ক্লাসিক্যাল যুগে, কোথায়? ক্লাসিক্যাল যুগে, ইন দ্য ক্লাসিক্যাল পিরিয়ড আমরা দেখতে পাই যে ক্লাসিক্যাল পিরিয়ডে কি হতো, মেনলি কি লেখা হতো? ক্লাসিক্যাল পিরিয়ডে যেটা লেখা হতো সেটা হচ্ছে মিউজদের ইনভোক করা হতো লেখার সময়। কাদেরকে? মিউজদের। ক্লাসিক্যাল পিরিয়ড আমরা কি দেখতে পাচ্ছি যে মিউজদের কিন্তু ইনভোক করা হতো কোথায়? ক্লাসিক্যাল পিরিয়ডে। এবং এই পোয়েমেও আমরা দেখি কিন্তু ক্লাসিক্যাল পিরিয়ডে যখন মিউজকে ইনভোক করা হতো সেই পোয়েমগুলো কি লেখা হতো? এপিক পোয়েম। এপিক পোয়েম। এপিক পোয়েমের আরেকটা নাম কি? হিরোইক পোয়েম। এই জায়গাটা বুঝে নিতে হবে। এপিক পোয়েমের আরেকটা নাম হচ্ছে হিরোইক পোয়েম। এবার এপিক পোয়েম বা হিরোইক পোয়েমের সাবজেক্ট ম্যাটারটা কি হতো? এপিক পোয়েম বা হিরোইক পোয়েমের সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে যে হিরোইক হবে অবভিয়াসলি, বা একটা গ্র্যান্ড থিম হবে যেখানে গড থাকবে, তাই তো? বা যেখানে হিরো থাকবে, মানে ইলিয়াড ওডিসির মতো একটা গল্প যেগুলো এপিক পোয়েম, বা রামায়ণ মহাভারতের মতো গল্প যেগুলো এপিক পোয়েম। এবার এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তার মানে এই ক্লাসিক্যাল পিরিয়ডে কি হতো, মানে ক্লাসিক্যাল যুগে এপিক পোয়েম কিন্তু লেখা হতো। ওকে, এবং দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য এপিক পোয়েম ইজ হিরোইক, গ্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি, এবং দ্য স্টাইল ইজ ভেরি গ্র্যান্ড, গ্র্যান্ড স্টাইলে লেখা হতো, থিমটা হতো খুব হিরোইক। কিন্তু তুমি একটা জিনিস, যেটা যেহেতু এই ওয়াশিং ডে পোয়েমটা এটা একটা প্রি রোমান্টিক পোয়েম, প্রি রোমান্টিক পোয়েম, সুতরাং এই রোমান্টিসিজমের নোশন কিন্তু এই পোয়েমটার মধ্যে রয়েছে। আর প্রি রোমান্টিক মানেই যদি রোমান্টিসিজমের নোশনটা থাকে, রোমান্টিসিজম কি করে? রোমান্টিসিজম টোটালি অপোজ করে ক্লাসিক্যাল পিরিয়ডকে, তাই তো? রোমান্টিসিজম ইজ এগেইনস্ট ক্লাসিক্যাল পিরিয়ড। সো ফর দ্যাট রিজন এই পোয়েমে আমরা দেখতে পাচ্ছি দিস পোয়েম ইজ অলসো ক্রিটিকি অফ ক্লাসিক্যাল পিরিয়ড। এই পোয়েমে কিন্তু ক্লাসিক্যাল যুগের বা ক্লাসিসিজমকে কিন্তু স্যাটায়ার করা হবে। কিভাবে স্যাটায়ার করা হবে? এই কবিতাতেও কিন্তু কবি একটা মিউজকে ইনভোক করবেন প্রথমেই। মিউজ হচ্ছে কি? মিউজ হচ্ছে গডেস অফ পোয়েট্রি। গডেস অফ পোয়েট্রি, যে কবিতা লেখার আগে কবিগুলো কি করতো, যে এই গডেসকে ইনভোক করতো একটা পোয়েম লেখার জন্য। এবার এই কবিতাতেও একটা গডেস অফ পোয়েট্রি বা মিউজকে ডাকা হচ্ছে, কিন্তু এই কবিতার কোনো বিষয়বস্তু, এই সাবজেক্ট ম্যাটার কিন্তু কোনো হিরোইক বা গ্র্যান্ড নয়, বা এখানে কোনো গড বা গডেসও থাকবে না। রাদার এই পোয়েমের, তার মানে মিউজকে ডাকছে, বাট পোয়েমের বিষয়বস্তু কি হয়ে যাচ্ছে? ওয়াশিং ডে। মানে কি ওয়াশিং ডে? মানে সেদিন একটা কাপড় কাচার দিন। তার মানে দিস ইজ আ ভেরি ডোমেস্টিক থিম, ডোমেস্টিক থিম অবভিয়াসলি। তাছাড়া কি এটা একটা ট্রিভিয়াল অ্যাসপেক্ট, কিন্তু এই একটা ছোট্ট জিনিসকে বা ট্রিভিয়াল অ্যাসপেক্টকে লিখতে গিয়ে উনি কি করলেন? উনি একটা যেটা করছেন, ওনার যে স্টাইল, সেই স্টাইলটা হচ্ছে হিরোইক স্টাইলে লিখতে যাচ্ছেন। মিউজকে ইনভোক করছে, এপিক যেমন লেখা হয় সেভাবে লিখছে। সেজন্য এই কবিতাটাকে, যেহেতু এপিক পোয়েমের নোশন রয়েছে, এপিকের নোশন রয়েছে, কেন? মিউজকে ডাকছে, স্টাইলটা, লেখার স্টাইলটা, মিটার, রাইম স্কিম সবই এপিকের মতো, কিন্তু সাবজেক্ট ম্যাটারটা কি? সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে ট্রিভিয়াল। এখানে কোনো গড বা গডেস নেই, এখানে কোনো হিরো বা হিরোইন নেই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে জাস্ট একজন উইমেন তার ডেইলি লাইফের যে ডোমেস্টিক লাইফে যে সে মেল সোসাইটিতে কিভাবে ডমিনেটেড হয় সেটাই লেখা হচ্ছে। তার মানে এই স্টাইল ইজ সিরিয়াস বাট দ্য থিম ইজ ট্রিভিয়াল। এই পোয়েমগুলোকে আমরা বলবো মক এপিক পোয়েম বা মক হিরোইক পোয়েম বলবো। এগুলোকে মক হিরোইক বলবো। কেন মক হিরোইক বলবো? কারণ এই কবিতাতে যে হিরোইক পোয়েম এর নোশনস গুলো আছে, কিন্তু কবিতাটা আদৌ হিরোইক নয়, মক করা হচ্ছে। তাহলে মক করা হচ্ছে কাকে? মক মানে কি? স্যাটায়ার করা হচ্ছে, হিরোইক পোয়েম গুলোকে স্যাটায়ার করা হচ্ছে। সেজন্য এগুলোকে বলা হবে মক হিরোইক পোয়েম। ওকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ওকে, আমরা আরো বাদ বাকি যেগুলো দেখতে পাবো। ইয়েস, কি কি এই কবিতার টোনটা বললাম মক হিরোইক। আচ্ছা, মেসেজ কি? কি মেসেজ দিতে যাচ্ছেন? অর্ডিনারি ডোমেস্টিক কোর্স আর ফিজিক্যালি এন্ড ইমোশনালি ডিমান্ডিং উইমেন্স লেবার নিয়ে কথা বলছে, এভরিডে লাইফ নিয়ে কথা বলছে। স্পেশাল ফিচার্স কি কি রয়েছে? মক হিরোইক স্টাইল রয়েছে কবিতাতে, চাইল্ডহুড পার্সপেক্টিভ থেকে লেখা হচ্ছে। ওকে,
আচ্ছা, ক্লাসিক্যাল ইলিউশনস রয়েছে, অ্যালুশন মানে কি? ক্লাসিক্যাল যুগের কিছু ঘটনাকে রেফারেন্স হিসেবে তুলে আনা, সেটা দেখতে পাচ্ছি। কোনো ঘটনাকে যখন রেফারেন্স হিসেবে কবিতাতে তুলে ধরা হয় সেটা বলে অ্যালুশন। ওকে, সোশ্যাল রিয়েলিজম মানে একটা যে সোসাইটির যে ট্রুথ সেটাকে তুলে ধরা হচ্ছে, এগুলো। তো চলো এবার আমি ডিটেল আগে পোয়েমটাতে যাব, তাহলে ইন ডিটেল বোঝা যাবে যে হোয়াট ডাজ দ্য পোয়েম ওয়ান্ট টু সে। চলো, এবং আমি এবার শুরু করছি কবিতাটা। যে ওয়াশিং ডে, এই কবিতাটা বাই অ্যানা অ্যানা লেসিয়া বারবার্ড। দেখো লাইনটা শুরু হচ্ছে এভাবে, দ্য মিউজেস আর টার্ন গসিপস। তাহলে এই কবিতাটাই আমরা কি দেখতে পাচ্ছি, দুটো জিনিস তুমি দেখতে পাবে এই কবিতাতে। একটা জিনিস খুব ভালো করে দেখতে পাবে, যেটা দ্যাট ইজ ওয়েট, সো দ্যাট ইজ হোয়াট, এই কবিতায় একটা জিনিস দেখতে পাবে যে একটা উইমেন আর ডমিনেটেড বাই মেন, মেন যে উইমেনদের ডমিনেট করছে সেটা দেখতে পাবে। দুই নম্বর হচ্ছে একটা জিনিস কি, মানে মকিং টু ক্লাসিসিজম, সেটা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস কি, উনি যেহেতু একজন রোমান্টিক পোয়েট বা প্রি রোমান্টিক পোয়েট, তিনি কিন্তু এপিক পোয়েমের মতনই স্টাইলটা আনছেন, কিন্তু থিমটা রাখছেন ট্রিভিয়াল এভরিডে লাইফ নিয়ে। কারণ উনি বলছেন যে আমাদের এভরিডে লাইফেও কিন্তু এরকম একটা সিরিয়াস জিনিস, তাই এই যে এভরিডে লাইফকে কিন্তু উনি ট্রিভিয়াল হিসেবে দেখছেন না। শি ইজ টেকিং দ্য এপিক স্টাইল টু শো দ্য এপিক ডেইলি ওয়ার্কস দ্যাট দে আর ডুইং। যে একটা মহিলারা যে প্রতিদিন যে কাজগুলো করে সেগুলো কিন্তু একটা এপিক হিসাবেই আমাদের ধরতে হবে, সেগুলো কোনো ছোট কাজ নয়, সেগুলো কিন্তু আমাদের এপিক হিসাবেই ধরতে হবে। কারণ দ্য ওয়ার্কস আর অলসো ভেরি এপিক্যাল, দ্য অ্যাকশনস দ্য উইমেন আর ডুইং আর ভেরি এপিক্যাল, সেটাও আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো ওকে ওয়েট কাইন্ডলি, চলো এবার কবিতাটা আমি ডিরেক্ট শুরু করছি, তাহলেই লাইন বাই লাইন শুরু করলে বোঝা যাবে যে হোয়াট ডাজ দ্য পোয়েম ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট ইট। ওকে, সো এনি কনফিউশন রিগার্ডিং দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম? No. Okay, so let's start. So washing day, the muses are turned gossips they have lost. So at the very beginning the poet is talking about the muses. Muses means goddess of poetry during the classical time. And as this is a pre-romantic poem, তার মানে সেটা classical এর opposite হবে, বা romantic poem যেহেতু এটা একটা classicism এর opposite হবে। What is classicism? Classicism means the rules and decorum of or the writings of ancient Greece and Rome। এবং সেই অ্যানশিয়েন্ট গ্রিস এবং রোমে সব হিরোইক লেখা হতো, সেখানে গড গডেস থাকতো, হিরো থাকতো। হ্যাঁ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রয়ের মতো যুদ্ধ হচ্ছে, যেখানে একজন হিরো গিয়ে 100 জনকে খুব মানে হারিয়ে দিচ্ছে যুদ্ধে। তারপর সিরিয়াস থিম, এবং সেখানে এপিক লেখা হচ্ছে। এপিক মানে কি, সেখানে এপিক স্টাইলটাও এপিক্যাল হচ্ছে এবং থিমটাও খুব সিরিয়াস। কিন্তু এখানে দ্য রাইটার ইজ টেকিং দ্য a particular day for the women's domestic life, and this is also very epical for the woman. So that is why she is taking the epic tradition to show that their daily lives have also a very important aspect। কিন্তু ক্লাসিক্যাল যুগে কখনো একটা মহিলার এই ডেইলি লাইফকে নিয়ে কখনোই কোনো এপিক লেখা হয়নি। কারণ ক্লাসিক্যাল যুগে যেটা মনে করা হতো, একটা মহিলার জীবন কিন্তু কখনোই একটা এপিক বা খুব বড় করে দেখা হতো না। তার মানে এখানেই কিন্তু উনি ক্লাসিক্যাল যুগকে এখানে স্যাটায়ার করছেন, যে মহিলাদের ডেইলি লাইফের ওয়ার্কস গুলোও কিন্তু তাদের কাছে বা একটা, আমরা দেখতে পাচ্ছি যে ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা সিগনিফিকেন্ট ডে। সেটাকে আগে ধরাই হতো না ক্লাসিক্যাল যুগে, তাই কখনো কোনো এপিক এই নিয়ে লেখা হয়নি। কিন্তু উনি প্রথম এই নিয়ে একটা এপিক লিখছেন, এপিকের ফরমেশনে লিখছেন, যাতে উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমাদের কাজগুলো কিন্তু এপিক্যাল। So obviously this poem is also having the notion of feminism. Okay, the Mm-hmm. muses are turned gossips they have lost. So what we see is the muses are turned gossip মানে হচ্ছে the classical muses. It refers to the classical muses. The classical, so the muses are turned gossips. It means the classical muses have changed। দেখো, দ্য মিউজেস আর টার্ন গসিপস, গসিপ মানে গল্প করা। এবার কথা যেটা বলতে যাচ্ছে যে দ্য ক্লাসিক্যাল মিউজেস হ্যাভ চেঞ্জড ইনটু অর্ডিনারি গসিপিং উইমেন। যে ক্লাসিক্যাল মিউজগুলোর মিউজ নেই, তারা কি হয়েছে, অর্ডিনারি গসিপিং উইমেন হয়ে গেছে। কেন? আমি একটা অর্ডিনারি বিষয় নিয়ে লিখতে চলেছি এবার। টার্ন গসিপস,
গসিপ মানে কি গল্প করা, তার মানে এখানে গসিপিং উইমেনদের কথা বলছে, তাই দ্য ক্লাসিক্যাল মিউজেস নাও বিকাম দ্য অর্ডিনারি গসিপিং উইমেন। তার মানে অ্যাট দ্য ভেরি বিগিনিং আমি সেটা দেখতে পাচ্ছি, দ্য পোয়েট বারবার্ড actually rejects the traditional idea of the lofty poetic inspiration and prepares the reader also for an ordinary and domestic subject instead of the epic notions of classicism. উনি প্রথমেই কিন্তু দু একটা জিনিস, এখানে আমরা কিছু জিনিস পাচ্ছি। প্রথমেই কি দেখতে পাচ্ছি, ফার্স্ট লাইনে যেটা দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে, আমরা এট দ্য বিগিনিং কি দেখতে পাচ্ছি, যে উনি কি করছেন, যে রিজেক্টস করছেন, কি করছেন রিজেক্টস, দ্য traditional idea of poetic inspiration. পোয়েটিক ইন্সপিরেশন, আগে পোয়েটসরা কি করতো, ইন্সপায়ার হওয়ার জন্য মিউজদের ইনভোক করতো। 2 নম্বর দেখতে পাচ্ছি আমরা, উনি কি করছেন, প্রিপেয়ার্স দ্য রিডার, রিডারদের কি করছেন, প্রিপেয়ার করছেন। 3 নম্বর কি দেখতে পাচ্ছি, উনি প্রথমেই প্রিপেয়ারটা কিসের জন্য করছেন, যে ডোমেস্টিক সাবজেক্ট ম্যাটার, এই সবগুলোর জন্য কিন্তু উনি প্রিপেয়ার করে দিচ্ছেন। তো দেখা যাক, সো দ্য মিউজেস আর টার্ন গসিপস, দ্য, এবার এখানকার মিউজেসরা কিন্তু আগেকার কোনো ক্লাসিক্যাল যুগের কবি হলে কি বলতো, যে মিউজেসরা এখানে তার একটা খুব সিরিয়াস থিম নিয়ে ডিল করবে, কিন্তু উনি প্রথমেই বললেন দ্য মিউজেস আর টার্ন গসিপস, ইট মিনস দ্য the muses have become the gossiping women. It means she is going to discuss the domestic daily lives of women. They have lost, বললাম, the basking step and clear high sounding phrase. basking step বলতে এখানে, এখানে যেটা বোঝা যাচ্ছে, মানে they have lost, they বলতে এখানে মিউজেসদের কথা বলছে, they বলতে এখানে এই যে মিউজেসদের কথা বলছে, they have lost the basking step. basking step বলতে dignified steps, মানে খুব সম্মানীয়, dignified steps। তাই যেটা বলতে যাচ্ছে যে দে আর নট ক্যাপাবল রাইট নাও, or they are no longer, but they no longer walk with the dignified steps of tragic heroes। এখানে কিন্তু দে হ্যাভ লস্ট, তারা হারিয়ে ফেলেছে কি ওই যে ডিগনিফাইড স্টেপস গুলো, মানে এখানে কিন্তু কোনো ট্র্যাজিক হিরোর কথা বলছে না, এখানে কোনো অ্যাকিলিসের কথা বলছে না, বা এখানে যুধিষ্ঠিরের কথা বলতে আসছে না, এখানে সেজন্য বললো তারা কি হারিয়ে ফেলেছে, ওই যে ডিগনিফাইড স্টেপস। এখানে কিন্তু কোনো ওই ডিগনিফাইড কোনো অ্যাসপেক্ট, গ্র্যান্ডিওর কোনো অ্যাসপেক্ট নিয়ে লেখা হবে না, কিন্তু খুব হাই সিরিয়াস থিম নিয়ে লেখা হবে না কিন্তু, অ্যান্ড ক্লিয়ার হাই সাউন্ডিং ফ্রেজ। এবং যেটা বলতে যাচ্ছে যে দ্য muses actually are not going to speak in grand language। তারা কিন্তু হাই সাউন্ডিং ফ্রেজও বলবে না। হাই সাউন্ডিং ফ্রেজ মানে যে ডিকশনের কথা বলছে এখানে, ভাষা, ভাষা এপিকের ভাষাটা কিন্তু খুব হাই সিরিয়াস হয়, ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে ওই হাই সাউন্ডিং ফ্রেজ বলবে না, তার মানে শি ইজ প্রিপেয়ারিং দ্য রিডার that she is not going to deal with any heroic poem, rather she is going to deal with the very domestic themes। দেখো so they have lost the basking step, it means বুঝতেই পারছো, and clear high sounding phrase। তার মানে দ্য মিউজেসের যে কাজ, এগুলোই তো কাজ, কিন্তু এগুলো তারা ভুলে গেছে। তার মানে উনি মিউজেস, ওনার মিউজ কিন্তু এগুলো করবেন না, কি করবেন, এবং কি বলছে যে they have lost the basking step and clear high sounding phrase, language of gods। গডস কখন থাকে, গডসও কোথায় থাকে, ক্লাসিক্যাল পোয়েট্রিতে আমরা দেখেছি, হিরোইক পোয়েট্রি বা এপিক পোয়েট্রিতে আমরা দেখেছি, কিন্তু এই কবিতাতে উনি বলছেন they have abandoned, মানে the muses have abandoned the language of the gods। obviously the language of the gods বলতে মানে this is the god like language ইউজ করা হতো, ওকে, গড লাইক প্রেজেন্স থাকতো, মানে হাই নোশনস অফ সেলিব্রেশন থাকতো, গড লাইক অ্যাপ্রোচ থাকতো কবিতাতে, কিন্তু সেটা এখন আর নেই। কাম দেন ডোমেস্টিক মিউজ, একদম ডিরেক্ট বলে দিলেন ওনার মিউজ কিন্তু কোনো ক্লাসিক্যাল মিউজ নয়, ওনার মিউজ হচ্ছে একটা ডোমেস্টিক মিউজ। তাহলে মিউজ কি ইনভোক করা হয় কোথায়, নর্মালি ক্লাসিক্যাল যুগে, কিন্তু উনি ইনভোক করছেন কিসের জন্য, মানে ফর দ্য সেক অফ রাইটিং দ্য ডোমেস্টিক নোশনস, দ্যাট ইজ ভেরি অপোজিট। তার মানে উনি ক্লাসিক্যাল যুগের পোয়েমস গুলোকে স্যাটায়ার করছেন,
কারণ উনি এবার রোমান্টিক লাইফ নিয়ে লিখবেন। আর রোমান্টিসিজমের বৈশিষ্ট্য আমি অলরেডি বলেছি by teaching preface to the lyrical ballads that Wordsworth had already said that poetry is this spontaneous overflow of powerful feelings, emotions recollected in tranquility. Wordsworth is also saying that poetry should be written from the language of the simple man. সাধারণ মানুষের ভাষা নিয়ে কথা বলা হবে পোয়েট্রিতে, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে এই পোয়েমটাতে কিন্তু তাহলে এই পোয়েমটাকে রোমান্টিক পোয়েম বলা যেতে পারে, কারণ নোশনস অফ সিম্পল ম্যানদের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, সিম্পল ওয়ার্ক সিম্পল ম্যান। ওকে, সো কাম দেন ডোমেস্টিক নিউজ। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি রিপ্লেস করলেন, শি ইজ রিপ্লেসিং দ্য মেল ডমিনেটেড ক্লাসিক্যাল মিউজ উইথ দ্য ফিমেল অ্যান্ড ডোমেস্টিক ওয়ান। In slipshod measured loosely prattling on, এখানে যেটা বলতে যাচ্ছে যে in slipshod measure loosely prattling on, slipshod measure মানেটা কি এখানে রিল্যাক্সড, ওকে, বা ক্যাজুয়ালি। প্র্যাটলিং অন মানে কি কনভারসেশন, এখানে মিউজ কিভাবে কথা বলবে ক্যাজুয়ালি কথা বলবে বা ইনফর্মাল। স্লিপশট মেজার বলতে যেটা ক্যাজুয়ালি অ্যান্ড ইনফর্মাল, কি বললাম casually Casually and and informal. informal, yes obviously. So what we see that casually and informal, this is the notion. So in slip short measure, so the muse speaks casually and informally, প্র্যাটলিং অন মানে কি কনভারসেশন করবে, তার মানে এখানে মিউজ কিন্তু ক্যাজুয়ালি এবং ইনফর্মালি কথা বলবে, এখানে কিন্তু কোনো স্ট্রেট মানে এখানে আবার উনি ক্লাসিক্যালদের অপোজিট গেলেন, কারণ ক্লাসিক্যাল যুগে কখনোই মিউজরা কি করবে না মানে ইনফর্মাল ওয়েতে কথা বলবে না, রাদার একটা স্ট্রিক্ট রুলস ফলো করে। ক্লাসিসিজম মানেই কিন্তু স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন, মিউজটা কি করবে স্ট্রিক্ট রুলস ফলো করবে, কিন্তু ওর মিউজ কি করবে, ওর মিউজ বলছে একটা ক্যাজুয়াল এবং ইনফর্মাল কথা বলবে। তার মানে শি ইজ again again restating the notions or the subject matter of our poetry. So সেটা আমরা দেখতে পাচ্ছি in slipshod measure loosely prattling on. So এখানে আবার পোয়েটিক নোশনসটা আমরা দেখছি, এখানে স্ট্রিক্ট রুলস এর অপোজিটে যাচ্ছে মানেই সে কিন্তু রোমান্টিসিজমের ক্লাসিসিজমের বিরুদ্ধে যাচ্ছে। তাই এই পোয়েমটাই একটা জিনিস আমরা খুব ভালো করে দেখি, যেটা ওয়েট, this poem is obviously, this poem is continuously going against the Roman classical rules and regulations, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে যখন বলছে কোন স্ট্রিক্ট রুলস ফলো করবে না, তার মানে এটা একটা ন্যাচারাল স্পিচের উপরে জোর দিচ্ছে, এটা একটা ন্যাচারাল স্পিচের উপরে জোর দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। রাইট, কোথায় জোর দিচ্ছে, এটা ন্যাচারাল স্পিচের উপরে কিন্তু জোর দিচ্ছে। এই যে ন্যাচারাল স্পিচের উপরে জোর দিচ্ছে না, এই যে ন্যাচারাল স্পিচ, তার মানে এটা কোনো আর্টিফিশিয়াল স্পিচ নয়, কিন্তু এই ন্যাচারাল স্পিচ মানে যেটা কি হবে স্পন্টেনিয়াস হবে। তার মানে স্পন্টেনিয়াস যদি এক্সপ্রেশন হয় তাহলে সেটা রোমান্টিক না ক্লাসিক্যাল, অবভিয়াসলি রোমান্টিক। তাই এই রোমান্টিসিজমের নোশনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো দ্যাটস হাউ দ্য পোয়েম ইজ ডিলিং continuously with the notions of romanticism. Okay, so now I will actually deal again. So in slipshod measure loosely prattling on, so how the poet is casually, the poet is going to talk casually and informally the poem. So the subject matter is obviously casual and informal, it is against the classical forms. In the classical poetry, the muse is obviously dealing with the serious subject matter, but in this case the muse is against the strict rules, decorum and the various forms of classicism. So now I will again go on the next line. So in slipshod measure, loosely prattling on of farm or orchard, pleasant curds and cream. So what we say is, এবার ওর মিউজ কি নিয়ে ডিল করবে, অফ ফার্ম নিয়ে ডিল করবে, অর্চার্ড, ফার্ম মানে কি এটা খামার, অর্চার্ড। এবার এই অর্চার্ড কি, অর্চার্ড হচ্ছে একটা গাছ, তার মানে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, অবভিয়াসলি
যে নোশনস অফ এগেন রোমান্টিসিজম, নোশনস অফ এগেন রোমান্টিসিজম। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে অফ ফার্ম অ্যান্ড অর্চার্ড, অর্চার্ড ইট ইজ এ ট্রি, অ্যান্ড প্রেজেন্ট কার্ডস অ্যান্ড ক্রিম বলতে এগুলো বিভিন্ন ভেরিয়াস টাইপস অফ ফুড, ডেয়ারি ফুড, ওকে, ডেয়ারি ফুড, এই যে ফুডস গুলোর কথা বলছে, তার মানে দ্য মিউজ উইল টক অ্যাবাউট দ্য সিম্পল রুরাল লাইফ। এবং অ্যাজ দ্য নোশন অফ রুরাল লাইফ ইজ দেয়ার, সো এগেন, the notion of as the notion of rural life is there, so obviously it is again supporting ওয়ার্ডসওয়ার্থ আইডিয়া। ওয়ার্ডসওয়ার্থের আইডিয়া কিন্তু এখানে রিফ্লেক্ট করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডসওয়ার্থের অনেক আগে কিন্তু এই রাইটার লিখছে, তাই ইনি কিন্তু অবভিয়াসলি ওয়ার্ডসওয়ার্থকে ইনফ্লুয়েন্স করছেন টু রাইট অর টু ক্রিয়েট দ্য এক্সপ্রেসিভ থিওরি অফ আর্ট অফ রোমান্টিসিজম। সো ওকে, প্লেজেন্ট কার্ডস অর ক্রিম, যেটা আমরা দেখতে পাচ্ছি। সো এখানে মিউজ কি নিয়ে কথা বলবে? এগুলো নিয়ে কথা বলবে, অফ ফার্ম অর অর্চার্ড, প্লেজেন্ট কার্ডস নিয়ে কথা বলবে, ক্রিম নিয়ে কথা বলবে, এইসব নিয়ে কথা বলবে, মানে খাবার দাবার নিয়ে কথা বলবে, গাছ নিয়ে কথা বলবে। এখানে কোনো রাজা মহারাজার কথা কিন্তু বলবেন না। or drowning flies or shoes lost in the mire, এই যে droning flies, মানে this is the flies, it is actually the buzzing flies। আরেকটা কি বলছে? shoes lost in the mire, আরেকটা কি কথা বলবে? shoes lost in the mire means যে shoes বলতে জুতো, mire বলতে যেটা আমাদের জানি অ্যাকচুয়ালি মাড বোঝায়। সো এখানে যেটা বুঝতে পারছি যে she also speaks of a small household annoyances, মানে নরমাল প্রবলেমস গুলো নিয়ে ডিল করছে। এই যে মাছি উড়ে যাওয়া বা শুজ লস্ট ইন দ্য মায়ার, হ্যাঁ, এই জুতো হারিয়ে যাওয়া, এই সমস্ত প্রবলেম গুলো নিয়ে। তার মানে দিস আর দ্য ভেরি হাউস হোল্ড ওয়ার্কস বাই লিটল হুইম্পারিং বয়। আমরা সেটা কি দেখতে পাচ্ছি? দ্য বাই লিটল হুইম্পারিং বয় উইথ রিউফুল ফেস। তার মানে এই যে জুতোগুলো হারিয়ে যাচ্ছে কার? হুইম্পারিং বয়। হুইম্পারিং বয় মানে কি? একটা স্মল বয়, একটা বাচ্চা ছেলে। উইথ রিউফুল ফেস মানে যে জুতো হারিয়ে যাওয়ার পরে বাচ্চারা খুব কান্না করে, সেটা কথা বলছে। তার মানে নোশন অফ ইনোসেন্সও রয়েছে, অ্যাজ দ্য নোশন অফ ইনোসেন্স রয়েছে, তার মানে আবার রোমান্টিসিজমের প্রুফ করছে যে দিস পোয়েম এগেইন গোয়িং টু ডিল উইথ দ্য ট্রিভিয়াল অ্যাসপেক্টস অফ দ্য ডোমেস্টিক লাইফস নিয়ে কথা বলছে। ওকে, সো আমরা এগুলো দেখতে পাচ্ছি। তার মানে এই যে এট দ্য ফার্স্ট স্ট্যান্জা উই সে দ্যাট the poet is talking about the intention, the poet's intention to write about ordinary domestic life rather than heroic or mythological themes, সেটা আমরা দেখতে পাচ্ছি। Through gentle irony and mock heroic style, Barbard challenges classical literary traditions, and we have also seen that and she challenges classical literary traditions and validates women's domestic experiences. So in this way, we see that at the first stanza we see the blends of humor, realism, social criticism, the notion of and the poet, এই পোয়েটটা অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা এই যে রোমান্টিক যুগের আগের এজটাকে তো বলা হয় এজ অফ সেন্সিবিলিটি। অ্যাকচুয়ালি এজ অফ সেন্সিবিলিটিও বলা হয়, আবার নিও ক্লাসিসিজমও বলা হয়। কি বলা হয়? নিও ক্লাসিসিজমও বলা হয়। এই যে ওয়েট, এই যে এজ অফ সেন্সিবিলিটি বলি বা আমরা নিও ক্লাসিসিজম বলি না কেন, তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছি এই পোয়েটটার মধ্যে কিন্তু, যেহেতু উনি একজন প্রি রোমান্টিক পোয়েট, ওনার মধ্যে কিন্তু ক্লাসিক্যাল নোশনস গুলো কিছুটা থাকবেন। সেটা কোথায় রয়েছে? ফর্মের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? ফর্মের মধ্যে রয়েছে। একটা কবি সে যদি পরপর দুটো এজ থেকেই বিলং করে না, একটা কবি যদি দুটো এজ থেকেই বিলং করে, এই কবি কি? আমরা জানি নিও ক্লাসিক্যাল পিরিয়ড রয়েছে ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচার যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড রয়েছে, এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ইংলিশ লিটারেচারে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড রয়েছে। হুম সেই এজ কটার ভাগ হচ্ছে তোমার, প্রথমটা হচ্ছে রেস্টোরেশন এজে ভাগ করি আমরা, রেস্টোরেশন, সেটা হচ্ছে 1660 থেকে 1700। আমরা তারপরে দেখি 2 নম্বর হচ্ছে অগাস্টান এজ। অগাস্টান এজ দেখতে পাই ফ্রম 1700 টু 1745, সো 1745। আমরা তারপরে কি দেখতে পাই? 3 নম্বর হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি। এজ অফ হুম হুম হুম। সেন্সিবিলিটি এটা হচ্ছে 1745 থেকে 1798 পর্যন্ত।
এই এজ কটা হওয়ার পরে আমরা দেখি ইংল্যান্ডে কি আসে, রোমান্টিসিজম আসে। আমরা কি দেখতে পাই যে রোমান্টিসিজমও দেখতে পাই এরপরে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা নিয়ে কথা বলবো এবার। উইদাউট অ্যানালাইজিং দ্য পোয়েম ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম প্রপারলি। সো আমরা দেখতে পাই এই জায়গাতে যে রেস্টোরেশন, অগাস্টান বা এজ অফ সেন্সিবিলিটি নোশনস গুলো তো রয়েছে, এর সঙ্গে আরেকটা জিনিস কি রয়েছে, এর সঙ্গে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এরপরে যে এজটা আছে সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। সেটা হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ড। ওয়ার্ডসওয়ার্থের হাত ধরে আসছে রোমান্টিক পিরিয়ড। সেটা কত, 1798 থেকে 1837। এবার এই যে নিউ ক্লাসিক্যাল আর রোমান্টিক এজ, এবার এই রাইটার কোন টাইমে লিখছেন, এজ অফ সেন্সিবিলিটিতে লিখছেন। আবার যেহেতু এজ অফ সেন্সিবিলিটি লিখছেন, এজ অফ সেন্সিবিলিটির পরের এজটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। যেহেতু রোমান্টিক পিরিয়ডের আগের এই পিরিয়ডে লিখছেন, একে বলা হয়, এই রাইটারকে বলা হবে প্রি রোমান্টিক পিরিয়ড, প্রি রোমান্টিক পোয়েট বলতে পারি। বা মনে রাখতে হবে, একটা কবি যদি দুটো এজকে বিলং করে, দুটো এজের মধ্যেই থাকে, তাহলে সেই পোয়েটকে বলা হবে ট্রানজিশনাল পোয়েট। ট্রানজিশন, এখানে আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, ট্রানজিশনাল আচ্ছা। পোয়েট বলা হয় একটা কবি যদি দুটো এজকেই দেখতে পায়। ওকে, সো দ্যাটস হাউ। So at the very first stanza, we say that we see the poet's intention to write poetry about ordinary domestic life and the instead of heroic or the mythological themes. সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার নেক্সট আমরা দেখতে পাচ্ছি, নেক্সট আমরা কি দেখবো, কাম মিউজ and come muse and sing the dreaded washing day. Come muse and sing the dreaded washing day. So what we see is, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, the poet actually invites the muse. So and sing, এবং এসে বলো, কি বলতে বলছে, the dreaded washing day. Dreaded মানে কি, dreaded মানে হচ্ছে feared, ভয় পাওয়া। তার মানে come and speak the much feared day of washing clothes. তার মানে এখানে আবার একটা মক হিরোইক আইরনি রয়েছে এই জায়গায়। কোথায়, তিনি একটা অর্ডিনারি হাউসহোল্ড ওয়ার্ককে একটা গ্র্যান্ড এপিক সাবজেক্টের মতো দেখাচ্ছে, এবং এসো এই ভয়ের দিনটা নিয়ে বলো। তার মানে, এবং এই দেখো কাপড় কাচাটা কি খুব ভয়ের দিন, ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা অবভিয়াসলি এটা একটা ফিজিক্যাল লেবারের কথা বলছে। সেই টাইমে আমরা কি দেখতে পাচ্ছি, আমি একটা ছবিও দেখাচ্ছি, যে এই ওয়াশিং ডে নিয়ে একটা ফটো দেখাচ্ছি। ওয়েট, লেট মি সি, এই যে এই যে এই যে পিকচারটা, এই পিকচারটা শোজ যে ওয়াশিং ডে কে, হ্যাঁ, কিভাবে কাপড় কাচতো, এবং এই যে একটা ফিজিক্যাল লেবার, হ্যাঁ, পরিশ্রম, সেটাকে রেফার করছে এই পোয়েমে। ওকে, সেটাকে রেফার করছে এই পোয়েমটাতে। হুম। ওকে, so look deeply into the picture and you can see what the poet is trying to say. This is the physical labor of the women that they are having during that time. এবং এই ফিজিক্যাল লেবারটা দিয়ে অ্যাকচুয়ালি মেল সেন্ট্রিক সোসাইটিকে তিনি রেফার করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং বলছে কাম মিউজ অ্যান্ড সিং দ্য ড্রেডেড ওয়াশিং ডে। অবভিয়াসলি তার মানে একটা মক হিরোইক আইরনি তো অবশ্যই রয়েছে, কারণ এখানে একটা মিউজকে ডাকছে কি, একটা হাউস হোল্ড টপিক নিয়ে কথা বলতে। কিন্তু এই হাউস হোল্ড টপিককে হাউস হোল্ডের মতো রাখছেন না, উনি একটা সিরিয়াস গ্র্যান্ড সাবজেক্ট ম্যাটার হিসেবে রাখছেন। এবং তিনি যেটা বোঝাতে চাচ্ছেন যে হাউ সিগনিফিকেন্ট ওয়াশিং ডে ফিলস ইন ডোমেস্টিক লাইফ। ডোমেস্টিক লাইফে ওয়াশিং ডে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট একটা ডে। কিন্তু এই সময়, যেহেতু সেই সময়টা উইমেনদের পজিশনটা খুব ইনফিরিয়ার ছিল সোসাইটিতে, আমরা দেখতে পাচ্ছি কি, যে অ্যাজ দ্য পজিশন অফ উইমেন আর ভেরি ইনফিরিয়ার ডিউরিং দ্যাট টাইম। তাহলে কি হচ্ছে, সেই টাইমটাতে দে আর অ্যাকচুয়ালি ফিলস ডমিনেটেড, সেটা দেখতে পাচ্ছি আমরা। তাই তিনি এবার ডাকছেন ইয়ে হু বিনেথ দ্য ইয়ক অফ ওয়েডলক ব্লেন্ড। তার মানে একটা যেটা দেখতে পাচ্ছি, যে প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে উইমেনদের যে পজিশন, সেটা নিয়েও রেফার করছে। এই তো, ইয়ে হু বিনিথ দ্য ইয়ক অফ ওয়েডলেক ব্লেন্ড। তার মানে আগের লাইনটা দেখো, কাম মিউজ অ্যান্ড সিং দ্য ড্রেডেড ওয়াশিং ডে, ইয়ে হু বিনিথ দ্য ইয়ক অফ ওয়েডলেক ব্লেন্ড। ইট মিনস দোজ হু আর ম্যারিড অ্যান্ড বার্ডেন বাই দ্য ম্যারিটাল রেসপন্সিবিলিটিস, হু বিনিথ দ্য ইয়ক অফ ওয়েডলেক ব্লেন্ড। ইয়ক অফ ওয়েডলেক ব্লেন্ড বলতে, ইয়ক মিনস রেসপন্সিবিলিটি, আর ওয়েডলক ব্লেন্ড বলতে যে ম্যারেজ। তার মানে দোজ হু আর ম্যারিড and by and having the marital responsibilities,
যাদের বিয়ে হয়েছে এবং যাদের এই রেসপন্সিবিলিটিটা রয়েছে, উইথ বাউড সোল, ফুল, সো এই যে yet who beneath the yoke of with bowed soul, full well ia ken the day, সেটা আমরা কি দেখতে পাচ্ছি? উইথ বাউড সোল। সো it means that such people with bowed soul means such people with bowed soul বলতে bowed soul means কি স্পিরিট, আর বাউড বলতে কি ক্লান্ত, ওয়ারি, ওয়ারি, WEARY, ওয়ারি, ফুল ওয়েল এ কেন দ্য ডে, মানে এই যে পিপল, মানে যাদের এই বিয়েটা হয়েছে উইমেনরা, তারা খুব ভালো করে জানে এই দিনটা সম্পর্কে। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যাজ দ্য ডে অফ ম্যারেজ, এই যে বিয়ের পরে যে উইমেনদের যে রেসপন্সিবিলিটি, সেটা নিয়ে কিন্তু এখানে রেফার করা হচ্ছে। কিন্তু এই যে ওয়াশিং ডেটা একটা মহিলাদের কাছে কেমন? বাউড, ইট মিনস ওয়ারি, মানে ক্লান্ত, সোল মানে স্পিরিট, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফুল ইয়েল এ কেন দ্য ডে, ইট মিনস দ্য উইমেন নো ভেরি ওয়েল, এই দিনটা সম্পর্কে কিন্তু খুব ভালো করে জানে। হুইচ উইক স্মুথ স্লাইডিং আফটার উইক ব্রিংস অন, হুইচ উইক স্মুথ স্লাইডিং আফটার উইক, মানে কি সপ্তাহের পর সপ্তাহ কিন্তু এই দিনটা আসে। তার মানে দিস ইজ দ্য রিপিটেটিভ নেচার, এবং কোনো জিনিস যদি রিপিটেটিভলি হয় সেটা একটা মনোটোনাস হয়ে যায়। তার মানে দিস ইজ দ্য সাইক্লিকিং, দেখো হুইচ উইক স্মুথ স্লাইডিং আফটার উইক ব্রিংস অন টু সুন, যেটা বলতে যাচ্ছে যে দ্য ডে দ্যাট রিটার্নস এভরি উইক, কোন ডেটা? ওয়াশিং ডেটা, যেটা প্রতি সপ্তাহে আসে। স্মুথ স্লাইডিং আফটার উইক মানে কি স্মুথলি একটা সপ্তাহ থেকে আরেকটা সপ্তাহে চলে যায়। তার মানে কি হুম, হুম, হুম। ইট মিনস দ্যাট এই ডেটা তো প্রতি সপ্তাহে আসে, তার মানে এটা একটা রিপিটেটিভ ডে, রিপিটেটিভ ডে। আর রিপিটেটিভ মিনস মনোটোনাস, অবভিয়াসলি মনোটোনাস, মনোটোনাসনেস, এটা একঘেয়েমি, বিরক্তি তো থাকবে সেখানে। সো হুইচ উইক স্মুথ স্লাইডিং আফটার উইক, সপ্তাহের পর সপ্তাহে আসে, ব্রিং অন টু সুন, সো ইট কামস টু কুইকলি, খুব তাড়াতাড়ি চলে আসে। বাট টু দ্যাট ডে নট পিস বিলংস, এবং এই দিনটাতে কি কোনো শান্তি নেই, কোনো পিস কিন্তু নেই, নর কমফর্ট, কোনো আরামও কিন্তু সেই দিনটাতে নেই, সেটাই কিন্তু রেফার করছে। ইরি দ্য ফার্স্ট গ্রে স্ট্রিক অফ ডন, মানে ইরি মানে কি বিফোর, ইরি মিনস বিফোর, আর কি একটা সো তার মানে কি এই যে ইরি বিফোর দ্য ফার্স্ট গ্রে স্ট্রিক অফ ডন, ইট মিনস বিফোর দ্য ফার্স্ট লাইট অফ ডন, মানে বিফোর দ্য ফার্স্ট লাইট অফ ডন, এই ভোর শুরু হওয়ার আগেই কি করতে হতো? দ্য রেড আর্মড ওয়াশার্স কাম অ্যান্ড চেজ রিপোজ, সো হোয়াট ইউ সে দ্যাট দ্য ওয়াশার উইমেন উইথ রেডেড আর্মস from hard work arrive and drive away sleep. So what we see that the phrase red armed actually shows the physical labor, and chairs repose actually shows how washing day displayed peace, rest and personal comfort. So the red armed washers, it means that the washer women, কারণ কাপড় কাচতে কাচতে তাদের যে হাতটা লাল হয়ে যেত না, রেড আর্ম বলছে। সো অ্যান্ড দ্য চেজ রিপোজ, এবং একটা জিনিস দেখতে পাচ্ছি, দ্য ওয়াশার উইমেন অ্যাকচুয়ালি উইথ রেডেড আর্মস ফ্রম হার্ড ওয়ার্ক, it হুম, shows হুম, the হুম। hard working day of the washing day. So the washing day actually shows the hard working day for the women life, এটা আমরা দেখতে পাচ্ছি। সো এই যে একটা ডোমেস্টিক অর্ডারকে তিনি রিফ্লেক্ট করছেন, এবং এই ওয়াশিং ডে কিন্তু শুধু ওয়াশিং ডেকে রেফার করছে না, রাদার ইট অলসো শোস, ইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য লাইফ, দ্য দ্য মনোটোনাস লাইফ অফ উইমেন, যে মনোটোনাস লাইফ অফ উইমেন সেটাকে দেখতে পাচ্ছি, এবং তাদের প্রতি যে এক ধরনের মানে, এবং এই নিয়ে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের কোনো মাথা ব্যথা নেই, এই জিনিসটাকে নিয়ে কেউ ভাবেও না, মানে দে আর অলসো ইনফিরিয়ার, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আমরা এই পুরো কবিতা জুড়ে দেখতে পাচ্ছি, পুরো কবিতা জুড়ে কিন্তু আমরা এই জিনিসগুলোকেই বারবার করে রিপিট করছে তিনি। সো এত দূরই আজকে থাকলো আমাদের, ওকে। এবং আমি নেক্সট ক্লাসে তোমাকে বা তোমাদের আই উইল ডিল উইথ দ্য next portions of the poem in the next class, so that the poem will be cleared very well. So I hope that this poem is easily understandable if you are clearly looking at the poem. So this poem is a very symbolical poem, because this day this poem actually shows
the positions of women in patriarchal society. So এই যে washing day, this phrase, this is not only a normal phrase, this phrase actually shows the discomfort, the tiredness, the monotonousness, the exhaustion, এই সবগুলোকে কিন্তু কাদের, অফ উইমেন লাইফ, ইনফিরিয়রিটি, সবগুলোকে কিন্তু দেখা যাচ্ছে এই ওয়াশিং ডেটাতে। সো দ্যাটস হাউ আজকে আমি এই এতটুকু ডিল করলাম। আই উইল এগেন কন্টিনিউ, I will actually complete the poem in the next class. So I hope that all of you understand the poem very clearly. So keep watch the video for the next class. Okay, so okay, thank you. That is all for today.